আমি শুনেছি সেদিন তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা, অনেক না বলা কথা কথা তুলেছিলে। কেন শুধু শুধু ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে অবন্তী নিজের অজান্তে গুনগুন করে যাচ্ছে। এ কটা লাইন তার বড্ড প্রিয়। এরই মধ্যে অব্র কফির মগ হাতে করে এনে এক চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে পরের টুকু গাইতে থাকে। বাহ, আপনি তো দারুণ গান। আর গানটা আপনিও জানেন? আমি দারুণ গাই না, গানটাই দারুণ, এরপরের লাইনগুলো আরো দারুণ। আমার প্রথমটুকুই বেশি ভালো লাগে। আর আমার শেষটুকু। আসলে গান বলো আর কবিতাই বলো, যে লাইনগুলো যে কথাগুলো আমার জীবনের সাথে মিলে যায়, সেগুলোই কিন্তু আমাদের ভালো লাগে। আপনি দিন দিন এত দারুণ দারুণ কথা কিভাবে বলতে শিখছেন অভ্র? জানি না, তবে একটা কথা বলি, তুমি এই গানটার প্রথম অংশগুলো শুভ্রকে নিয়ে ভাবো, আর আমি মাঝের আর শেষ অংশগুলো তোমাকে নিয়ে ভাবি। এটাই এখন তোমার আর আমার মাঝে পার্থক্য আর দূরত্বের দেয়াল। কেন বারবার একই কথা বলো, একই প্রশ্নের উত্তর খোঁজো? রেণু খালার সাথে এসব জটিল ধাঁধার সমাধান খুঁজতে চাও? আমি তো উপরে দাঁড়িয়ে শুনছিলাম তোমাদের কথা সেদিন। শোনো, এসব ধাঁধা যে বানিয়েছে তার কাছেই উত্তর আছে। তো উত্তর দিন আমায়। শোনো, আমাদের ভাগ্যটাই একটা ধাঁধা, আর এই ভাগ্য তৈরি করেন মহান আল্লাহ। আমার ভাগ্যে তুমি ছিলে, এটা আমি ধীরে ধীরে মেনে নিয়েছি অবন্তী। আর শুধু যে মেনে নিয়েছি তাও নয়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কেন বেসেছি সে না হয় পরে বলবো, বেটার হবে তুমিও যদি আমাকে মেনে নাও। কথাগুলো বলে অব্র চলে যাবার পর অবন্তী নিজের হাতের রেখাগুলোর দিকে তাকালো। শুনেছে হাতের রেখায়ও নাকি মানুষের ভাগ্য লেখা থাকে। শুভ্র টুকিটাকি হাত দেখতে পারে। গ্রামের দাদির সাথে থাকার সময় এক দুঃসম্পর্কে এক দাদার কাছে শিখেছিল নাকি। একদিন শুভ্র অবন্তীর হাত নিয়ে খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিল, প্রায় অনেকক্ষণ ধরে। এদিকে অবন্তীর বেশ বিরক্ত লাগছে এবার। এই কি দেখছো এতক্ষণ ধরে? তুমি জানো এইসব হাত দেখা ইসলামে বারণ। ইমান নষ্ট হয়ে যায় এসবে বিশ্বাস করলে। উফ, চুপ করো তো। বিশ্বাস আমিও করি না, পারি যখন দেখতে, ক্ষতি কি? ঘোড়ার ডিম পারো তুমি? এত সময় লাগে বুঝি? আমার হাত ধরে থাকার ইচ্ছে করছে, সেটা বললেই তো পারো সরাসরি। আরে পিচ্ছি, আমি সত্যি একটু একটু হাত দেখতে পারি। তাহলে নিজের হাত দেখো না কেন? আমার যে পোড়া কপাল জন্মের আগে থেকেই, তাই ভয় পাই নিজের হাত নিচে দেখতে। হয়েছে, থাক, বাদ দাও ওসব কথা। আচ্ছা, আমার হাত দেখে বলো তো আমাদের কটা বেবি হবে? শুভ্র কোনো কথা বলে না, ঠোঁট টিপে মুচকে হাসি দেয়। কিছুক্ষণ পর শুভ্র আবার বেশ গম্ভীর হয়ে যায়। অবন্তীর হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, অবন্তী, আমি কি তোমার জীবনের প্রথম পুরুষ নাকি দ্বিতীয়? কথাটা শুনে অবন্তী বেশ চমকে উঠল। শুভ্রর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। মানেটা কি? কি বলতে চাইছো তুমি? আমি ক্যারেক্টারলেস? আশ্চর্য, আমি সে কথা বলেছি নাকি? এত রিয়াক্টের কি আছে? আমি যা বুঝেছি তাই জিজ্ঞাসা করছি। তুমি রিয়্যাক্ট করার মতো কথাই তো বলেছো শুভ্র। এই তোমার হাত দেখা। এতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে এইসব বানোয়াট কথা উদ্ধার করলে তুমি, তাই না? সবাই ঠিকই বলে এসব জ্যোতিষ শাস্ত্র আসলেই ভুয়া। কে বলেছে ভুয়া? হ্যাঁ, তাই তো। একটা কথা কান খুলে শুনে রাখো শুভ্র, আমার জীবনে দ্বিতীয় পুরুষ বলতে কোনো অস্তিত্ব নেই। তুমিই প্রথম আর তুমিই শেষ। এই বিষয়ে আমি আর কোনো ফালতু কথা শুনতে চাই না। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, অবন্তী, অনেক ভাঙা গড়ার খেলা আছে তোমার এই হাতের রেখায়। অনেক জটিল তোমার হাতের রেখা। আর জ্যোতিষ্ক শাস্ত্র বিশ্বাস অবিশ্বাস নিজের কাছে, এটাতে সবকিছু স্পষ্ট বোঝা বা বলা যায় না ঠিকই, তবে কিছু কিছু আন্দাজ করা যায়। আর কি কি আন্দাজ করলে তুমি শুনি?
একটা কথা বলে অবন্তী, তোমার জীবনের দুজন পুরুষ আসবে। ও তাই বুঝি? অবন্তী বিরক্তির সুরে বলে। হুম, কিন্তু দুজনই থাক, বাদ দাও এসব। আমারও বোঝার ভুল হতে পারে, আর এসব করে করে নিজের ইমানের তো 12টা বাজিয়েছি। তোমার ইমানটা নষ্ট করতে চাই না, ভুলে যাও এসব, বিশ্বাস করার দরকার নেই। শুভ্র সেদিন ইচ্ছে করে কথাটা কাটিয়ে নিয়েছিল, কারণ সে অন্য কিছুর আভাস পেয়ে গেছিল কিছুটা হলেও। থেমে গেল কেন বলো? এভাবে তাকিয়ে আছো কেন? শেষ তো তোমার এসব জ্যোতিষীগিরির দৌড়। আমার জীবনে কজন আসবে সেটা একমাত্র আমিই ঠিক করবো, বুঝলে? এসব চিন্তা করে তোমার মুখ কালো করে থাকতে হবে না। এসব ভুয়া, শুভ্র। আর বাবা মা এখন আমাদের মেনে নিয়েছে, আর কিছুদিন পর বিয়ে আমাদের, এর মধ্যে নতুন কেউ আসবে কি করে তুমিই বলো? জানি না, বললাম তো বোঝার ভুল হতে পারে। হ্যাঁ ভুলই তো। তুমি এসব হাতটা তার দেখবে না তো, ইমান নষ্ট হয়ে যায় এসবে বিশ্বাস করলে শুভ্র। অনেক পাপ এগুলোতে। শুভ্র অবন্তীর চোখে চোখ রেখে শেষে একটা কথাই বলেছিল। যা কিছু হয়ে যাওয়ার হোক, জীবনে কখনো হার মানবে না, নিজেকে স্থির রাখবে সবসময়। মনে রাখবে, ভাঙা থেকেই নতুন করে গড়া শুরু হয়। কিন্তু আজ অবন্তী বুঝতে পারছিল শুভ্র সেদিন কোনো বানোয়াট কথা বলেনি। ওর ভেতরে ভবিষ্যৎ বলার আশ্চর্য গুণ ছিল। সত্যি তো ব্যাপারটা মিলে গেল, সত্যি তার জীবনে দুজন এলো। কিন্তু শুভ্র আরো কিছু বলতে চেয়েছিল, আর থেমেও গেছিল। ও বলেছিল দুজন আসবে, আর দুজনই কি বোঝাতে চেয়েছিল শুভ্র এটার মানে? দুজনই কথাটার অর্থ কি? মানে দুজনের মাঝে কমন কিছু থাকবে, সেটা বোঝাতে চেয়েছে কি শুভ্র? আর কথাটা বলে শুভ্রর মুখ অমন ফ্যাকাশে বা কেন হয়ে গেছিল? এদের মধ্যে মিলটা আসলে কোথায়? শুধু নামে? শুভ্রনীল আর অভ্রনীল? অবন্তী নিজেই নিজেকে প্রশ্ন করে, আবার দুজনের মধ্যে মিল খুঁজতে চেষ্টা করে। চাল চলন, চেহারা, গায়ের রং, চুল, চোখ, কণ্ঠস্বর, হাসি, রাগ, কথা বলার ধরন, লাইফস্টাইল, না, কোনো কিছুতেই কোনো মিল নেই দুজনের। শুভ্র বরাবরই শান্ত, ধীর, স্থির, আর অভ্র অশান্ত, চঞ্চল, অস্থির প্রকৃতির ছেলে। তবে কিছু না হলেও একটা মিল আছে, দুজনই তার চোখ পছন্দ করে, কেউ কান্না দেখতে, কেউ হাসি দেখতে। আচ্ছা, এই হিসেবে যদি ঠিক ধরি, তবে শুভ্র তো আগেই বুঝতে পেরেছিল অন্য কেউ আসবে। তাহলে ও এত রিয়াক্ট করলো কেন ফোনে সেদিন? নাকি ও এইভাবে বোঝাতে চায় আমার অভ্রকেই মেনে নেওয়া উচিত? উফ, শুভ্র, অভ্র, শুভ্র, অভ্র, শুভ্র, অভ্র, আমাকে পাগল করে দেবার জন্য এই দুটো নামই যথেষ্ট। কথাটা বলে অবন্তীর আবার নিজের হাতের রেখায় মনোযোগ দেয়। আজ সকাল থেকে অবন্তীর মন খারাপ। অভ্র অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে সেটা। সকালে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আবার শুয়ে পড়েছে আজ। আর শুয়ে শুয়ে যে কেঁদে যাচ্ছে সেটাও অভ্র হালকা গুনুর গুনুর আওয়াজ শুনেই বুঝতে পেরেছে। অভ্র কিছুই বুঝতে পারছে না কি করা উচিত তার। কেমন অস্বস্তি হচ্ছে। অন্য দিন তো কাঁদতে কাঁদতে গালি দেয়, ঝগড়া করে, রাগারাগি করে। আজ কিছুই করছে না সেসবের। অভ্র কথা বলার জন্য আশেপাশে বারবার ঘুরঘুর করছে, বিছানায় বসছে, উঠছে, কিছুতেই কিছু কাজ হচ্ছে না। এক পর্যায়ে কাঁপা কাঁপা হাতে অবন্তীর মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো অভ্র। অবন্তীর তাও কোনো রেসপন্সই নেই। এই অবন্তী, কি হয়েছে তোমার? এই আমি কি কিছু করেছি? আচ্ছা সরি বলছি, ওঠো এবার, উঠে খেয়ে নাও কিছু। আমার খিদে পেয়েছে তো, আমি এখন তোমাকে ছাড়া খাই না, জানো না তুমি? ওঠো, ওঠো। এসবেও কাজ হলো না। অভ্র বুঝতে পেরেছে এভাবে হবে না, অন্য কথা বলতে হবে। শুভ্রকে মিস করছো তো? অবন্তী এবার চট করে উঠে পড়ল। আপনার মাথায় কি শুভ্র ছাড়া আর কিছু আসে না সবসময়? সেই কখন থেকে জিজ্ঞেস করছি কি হয়েছে, না বললে আমি কি করে বুঝবো? কেন, আপনি তো সবই বোঝেন। হাওয়ার বেগে সব জানতে পারেন আপনি, তো আজ কি হলো? হ্যাঁ, অন্য দিনের মতো আজও তো গেস করেছিলাম, ঠিক হয়নি তো আমি কি করব? কিছুই করবেন না। আশ্চর্য, কি হয়েছে বলবে তুমি? শুনে আপনি কি করবেন? পারবেন আমার মন ভালো করে দিতে? বলেই দেখো, আমি সব পারি। আমার ভাইয়াকে এনে দিতে পারবেন? আজ আমার ভাইয়ার জন্মদিন। প্রতি বছর এই দিনে আমরা ভাইয়াকে নিজ হাতে রান্না করে খাওয়াই। ভাইয়া আমাকে কিছু না কিছু গিফট দিত এই দিনে। আমার ভাইয়া আমার সব কিছু ছিল। আমার সব অন্যায় আবদারও ভাইয়া মেনে নিত। আজ সেই ভাইয়াকে আমি এক নজর দেখতে পর্যন্ত পারছি না। আপনি নাকি সব পারেন, দিন আমার ভাইকে এনে দিন। অভ্র চুপ করে যায় কথাটা শুনে। এখন চুপ হয়ে গেলেন কেন? সবসময় অযথা আমায় বিরক্ত করবেন না আপনি। প্লিজ আমায় আমার মতো থাকতে দিন। অভ্র পাঞ্জাবি পাজামা পরে অজু করে এসে অবন্তীকে তৈরি হয়ে নিতে বলল।
ও যেতে না চাইলেও জোর করে রাজি করালো। কই যাবো আমরা? দেখি কোথায় যাওয়া যায়। বিয়ের পর তো তোমাকে নিয়ে বের হওয়া হয়নি। চলো একটু বেরোলে মন ভালো লাগবে। রাস্তায় বেরিয়ে দুজন হাঁটছে। অবন্তী হালকা আসমানি রঙের শাড়ি পরেছে আর অভ্র সাদা ধবধবে পাঞ্জাবি পাজামা। অভ্র অবন্তীর হাত শক্ত করে ধরতে বলেনি, নিয়ে গেল লোকাল বাস স্টপে। অবন্তী লোকাল বাসে তেমন ওঠেনি কোনোদিন, অভ্র নিজেও ওঠেনি, কিন্তু আজ উঠতেই হবে। মাসের শেষ, ওয়ালেট ফাঁকা, মাত্র 235 টাকা আছে অভ্রের পকেটে। বাবা এখন খুব সামান্য পকেট মানি দেয় মাসের শুরুতে। বিজনেস না বসা পর্যন্ত সে টাকা পয়সা, গাড়ি, এটিএম কার্ড কোনো সুবিধাই পাবে না। বাবা কড়াভাবে বলে দিয়েছে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও বাবার কাছে। এদিকে বাবার চোখে সে এখনো ইম্যাচিউর। রিসেপশনের দিনে অন্যের ওপর রাগ করে অমন একটা কাণ্ড করে। বাসে কোনো মতে একটা সিট ম্যানেজ করে অবন্তীকে বসিয়ে দিল আর নিজে দেয়াল হয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকলো যেন অবন্তীকে কেউ ধাক্কা তো দূরের কথা, টাচও করতে না পারে। আশেপাশের মানুষের ঘামের গন্ধে অভ্রের বারবার বমি করার জন্য উকি পারছে, আর পকেট থেকে আতর বের করে নিজের গায়ে আর সামনের মানুষগুলোর পিঠে স্প্রে করছে। অজু করে এসেছে তাই পারফিউম ইউজ করতে পারছে না, আর অবন্তী সেসব কাণ্ড না হেসেই পারছে না। বাস থেকে নেমে কিছু দূর হেঁটে গোরস্থানের সামনে নিয়ে গেল অভ্র ওকে। দূর থেকে ইশারা করে কোনটা বাবা, মা আর ভাইয়ের কবর দেখিয়ে দিল। অবন্তীকে গেটের সামনে দাঁড়িয়ে রেখে নিজে গেল কবরগুলো জিয়ারত করতে। অবন্তী স্পষ্টভাবে দেখতে পাচ্ছে কি মনোযোগ দিয়ে কবরগুলো জিয়ারত করছে অভ্র। মনে হচ্ছে ওরই আপনজন। অবন্তীর কেন যেন আজ মানুষটার উপর খুব শ্রদ্ধা হচ্ছে, খুব বেশি শ্রদ্ধা। চোখ দিয়ে টপ টপ করে নিজের অজান্তেই পানি পড়ছে। আচ্ছা, আমি মারা গেলেও তুমি এভাবে কাঁদবে, এভাবেই সুন্দর করে? অভ্র জিয়ারত শেষে অবন্তীর কাছে এসে ফিসফিস করে বলে, উফ, অভ্র, আপনি সব সময় এমন বাজে বাজে কথা বলেন কি করে? একদমই বলবেন না এমন। সবকিছু নিয়ে ফান করা উচিত না। বাবা, এত ভয় পেতে শুরু করেছো আমার বাঁচা মরা নিয়ে? চুপ, বললাম তো আর বলবেন না। আচ্ছা, আপনি জানলেন কি করে এখানে আর এগুলোই আমার বাবা মাদের কবর? এসেছিলাম যে কবর দিতে। আপনি? ওই তো তোমার বাবা মা যেদিন মারা গেল সেদিন বাবার সাথে গেছিলাম তোমাদের বাড়ি একটা কাজে, তো সেখান থেকেই এসেছিলাম। সেদিনই তো তোমাকে প্রথম দেখেছিলাম। কি কান্না করছিলে তুমি। ও, আপনাদের কি কাজ ছিল? ওই বিজনেস ব্যাপারই। তোমার চাচা পলিটিশিয়ান তো, ও- ওই ওই সব ব্যাপার ম্যানেজ করতেই। বিজনেস তো সব দিক কভার করেই চলতে হয়। ফেরার জন্য যে কটা টাকা লাগবে অভ্র হিসেব করে রেখে দিয়ে বাকি টাকা গোরস্থানের মসজিদে দান বাক্সে দান করে দিল। সামনের মাসে বাবা টাকা দিলে আরো কিছু টাকা এসে দিয়ে যাবে, মনে মনে তাই সিদ্ধান্ত নিল। ফেরার পথে বাসের একদম শেষ সিটে দুজন বসে বাড়ি ফিরল। তবে অবন্তী এবার বেশ খুশি। তা দেখে অভ্র ও মনের কোণে প্রশান্তি খুঁজে পেল। গত 2 দিন ধরে অভ্র শুধু মাথা ব্যথা করেই যাচ্ছে। সারাদিন শুয়ে বসে থাকে, কিন্তু আজ আর উঠতেই পারছে না। মাথা তুলে বিছানা ছেড়ে চোখ মুখ লাল হয়ে গেছে। বালিশের নিচে মাথা দিয়ে সকাল থেকে শুয়ে আছে। দুপুরে খাবার খেয়ে বমিও করেছে। অবন্তীর এসব মোটেও ভালো ঠেকছে না। অভ্র ডক্টরও দেখাতে চাইছে না। সকালের পর থেকে মানুষটা তেমন কিছু খেতেই পারছে না। দুপুরে একটু খেয়ে তাও বমি করে দিল। অভ্র আপেল খেতে খুব ভালোবাসে। খরগোশ যেভাবে গাজর খায়, আপেল খাবার সময় অভ্রকেও অবন্তীর খরগোশ বলে মনে হয়। রোজ রোজ তার আপেল ছাড়া চলেই না। অবন্তী আপেল নিয়ে এসে অভ্রের 2 হাতে দুটো ধরিয়ে দিল। অন্তত এগুলোই খাক। অভ্রর স্বভাবই 2 হাতে একসাথে দুটো আপেল নিয়ে খাওয়া। কিছুটা খাবার পর সেগুলোও গড়গড় করে বমি করে দিল। ওয়াশরুম থেকে বমি করে বিছানা পর্যন্ত আসতে অভ্র অবন্তীর গায়ের উপর ধীরে ধীরে যেন ঢুলে পড়ছে। সেন্সলেস হয়ে গেছে। ডক্টর এসে চেক আপ করছে। শুভ্রর বলা আর একটা কথা মনে পড়ে গেল অবন্তীর। ভাঙা থেকেই গড়া শুরু। প্রথমবার তো সব কিছু ভাঙার পর, বাবা মা হারানোর পর অভ্র এসেছিল কিছুটা হলেও সব কিছু দিতে। কিন্তু আবার কিছু ভাঙবে অজানা ভয়ে নিজেই কেঁপে ওঠে অবন্তী। অভ্র চোখ খুলে ছোট বাচ্চাদের মতো পিটপিট করে চেয়ে আসে। রেণুখালা পাশে বসে বারবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
ডক্টর বলেছে টেনশনের তেমন কিছুই নেই, কিন্তু বাড়ির লোকদের আরও যত্নশীল হওয়া উচিত। অব্র দেশে ফেরার কদিন পর থেকে কোনো মেডিসিনই নেয়নি। বাড়ির কেউ তা খেয়ালও করেনি। ডক্টর অনেকবার জিজ্ঞেস করার পর মেডিসিন না নেওয়ার ব্যাপারে স্বীকার করেছে অব্র। মানসিক পেশেন্টদের ক্ষেত্রে ঘুমটাই আসল। তাদের ঘুম ডিপ্রেশনের ওষুধ প্রায় সব সময় খেতে হয়। ঘুমে থাকলে জাগতিক চিন্তা ভাবনা থেকে কিছুটা সময় দূরে থাকা যায়। অব্র যে মানসিকভাবে পুরোপুরি সুস্থ তাও নয়। পাগলকে চিকিৎসা করে সুস্থ করা যায় হয়তো, কিন্তু মানসিক রোগীদের সমস্যা বেশি জটিল। এরা পুরোপুরি সুস্থ হয়েই উঠতে চায় না। এদের সব কিছু স্বাভাবিক মানুষের মতো হলেও মনে মনে নিজের দুনিয়া নিজের বিচরণ করতেই ভালোবাসে। মানসিকভাবে যেটার জন্য আঘাত পেয়ে অসুস্থ হয়েছে সেটাই বারবার মনে করে কষ্ট পেয়ে নিজের সুখ খোঁজে। একজন স্বাভাবিক মানুষের প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমানো উচিত। সেখানে অভ্রকে ডাক্তার কমপক্ষে 9-10 ঘন্টা ঘুমোতে বলেছে। ঘুমানোর ওষুধও সাজেস্ট করেছে। অর্পির কাছে থাকতে অর্পি এসব জোর করে খাওয়াতো। দেশে ফেরার পরও কাউকে তেমন বলেনি, নিজেও মেডিসিন নেয়নি। দিনে 2-3 ঘন্টার বেশি ঘুমায়ও না। আর মেন্টালি কোনো ব্যাপারে যে অতিরিক্ত চাপ নিয়েছে তাও ডক্টর বেশ ভালোই বুঝতে পেরেছে। এসবই মূলত অতিরিক্ত মাথা ব্যথার কারণ, আর মাথা ব্যথা থেকেই বমি। তাছাড়া অব্র কোনো বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করলে বা কোনো বিষয় নিয়ে ব্রেইনকে অতিরিক্ত চাপ দিলে বমি করে ফেলে ছোট থেকেই। অবন্তীকে আজ এই প্রথম রেণু খালার কাছ থেকে যথেষ্ট গালি শুনতে হয়েছে। এমনিতেই দুপুর থেকে না খাওয়া ছেলেটা, তার উপর অবন্তী আবার পাকনামো করে 2টো আপেল খাইয়েছে। অ্যাসিডিটির জন্য হয়তো পরের বার আবার বমি করে ফেলেছে। রেণু খালা গালি শুনে অবন্তী চুপটি করে অভ্রের পায়ের কাছে বসে আছে। ডক্টর নতুন করে আর কোনো মেডিসিন প্রেসক্রাইব করলেন না, শুধু পেইন কিলার দিলেন। উনি মেডিসিন ডক্টর, কিন্তু অভ্রর এখন নতুন করে আবার সাইক্রোটিস্ট প্রয়োজন। ও কি নিয়ে আবার এত ভাবছে? পুরাতন ব্যাপারটাই নাকি আবার নতুন কিছু? ডক্টর ওর জন্য ডক্টর রেহানা জামানকে সাজেস্ট করলো। উনি এখনকার একজন নামকরা সাইক্রেটিস্ট। উনি ভালো বুঝবেন কি কি স্টেপ নেওয়া উচিত এমন রোগীর ক্ষেত্রে। এদিকে অভ্র বেঁকে বসেছে, আর কোনো সাইক্রেটিস্ট দেখাবে না। কিন্তু আজমির চৌধুরী এ ব্যাপারে দৃঢ়। ছেলেকে সুস্থ করতেই হবে যেভাবেই হোক। উনি আজ রাতে বাড়িতে ডেকে পাঠালেন ডক্টর রেহানাকে। উনি এসে অব্রর কেস পুরোটা শুরু থেকে স্টাডি করছেন ড্রয়িং রুমে বসে। রেণু খালা নিচে খাবার আনতে গেলেন অব্রর জন্য। ডক্টর স্টাডি করে আসতে আসতে একটু খাইয়ে দেবে। রেণু খালা চলে যাবার পর অব্র হাত দিয়ে ইশারা করে অবন্তীকে কাছে ডাকলো। অবন্তীর অবচেতন মন যেন এটার অপেক্ষাই করছিল। দৌড়ে গিয়ে ওর মাথার পাশে বসলো। অব্র কোনো মতে উঠে ওর কাঁধে মাথা রেখে একা একাই হাসতে হাসতে গাইতে শুরু করলো। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। এভাবে সবাইকে ভয় দেখাতে ভালো লাগে বুঝি? তুমি ভয় পাও আমাকে নিয়ে? বইই গেছে, রেণুখালার বাবা ভয় পেয়ে গিয়েছিল। ও হ্যাঁ, সেই জন্য কে যেন মুখ কাচুমাচু করে দূরে আমার পায়ের কাছে বসেছিল, আবার এক ইশারায় দৌড়েও এসেছিল। আজ তার কাঁধে মাথা রাখলে সে নিষেধও করেনি। কেন করবে? সে তো ভয় পায়নি। উফ অভ্র, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমার জন্য কম কম একটা কাজ করে দিতে পারবে? কি? বাবাকে রাজি করাও, আমি ডক্টর দেখাবো না। বাবা তোমাকে অনেক ভালোবাসে, তুমি বললে শুনবে হয়তো। বাবা শুনবে না, কারণ বাবা আমার চেয়েও বেশি ভালোবাসে আপনাকে। কি সমস্যা আপনার বলুন তো? সুস্থ হতে ইচ্ছে করে না? মেডিসিন ঠিক মতো নেন না কেন? এখন আবার ডক্টর দেখাতে চাচ্ছেন না? ওই একটা পুরনো ব্যাপার নিয়ে কতদিন পড়ে থাকবেন আর বলুন তো? আর নতুন করে আবার কিসের চিন্তা আপনার? হ্যাঁ, আপনার এখন থেকে শুধু 2টো কাজ, খাওয়া আর ঘুমানো। ম্যাম, আপনার লেকচার শেষ হলে আমাকে একটু ডেকে দিয়েন প্লিজ, আমি ঘুমোলাম। ঘুমার আপনি? ঘুমোলে কি ক্ষতি আপনার? আমি ঘুমোলে তোমাকে রাত জেগে জেগে পাহারা খেয়ে দেবে শুনি।
আর আমি জানি তো ডক্টর আবার সেই বস্তা পচা ঘুমের ওষুধ দেবে। হয়েছে আবল তাবল কথা বলে আমাকে আর ভোলাতে হবে না। আপনার ভেতরে যে কি চলছে একমাত্র আল্লাহ আর আপনি ছাড়া কেউ জানে না। সত্যি আমার ঘুমোতে ভালো লাগে না। রাত প্রায় 1:05 বেজে গেছে। ডক্টর রেহেনা অব্রকে নিয়ে বসেছে। অব্র নিজ দিক হয়ে শুধু নখ চিমটে যাচ্ছে সেই তখন থেকে। অভ্র, অভ্রনীল, তাকাও আমার দিকে একবার। অব্র নখের দিকে আরো মনোযোগ দেয়। তোমার পুরো নাম বলো তো আমায়। আমি শুনেছিলাম কিন্তু ভুলে গেছি। আহনাফ চৌধুরী অভ্রনীল। অভ্রনীল, এত সুন্দর একটা নাম কে রেখেছে তুমি জানো? মা। মা? আমার দিকে তাকিয়ে বলো বাবা, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? তাকাবো না। তাকালে আপনি আমাকে হিপনোটাইজ করবেন, তাই না? আমি কেন অযথা তোমাকে হিপনোটাইজ করব শুনি? আমি তো এসেছি তোমার সাথে গল্প করতে। আমি না তোমার মার মতো। আমার সাথে ফ্রি হও বাবা। আজকে আমরা শুধু গল্প করব, শুধু আমি আর তুমি। আমাদের গল্পের কথা আমি কাউকে বলবো না। তুমি বিশ্বাস করেই দেখো আমায়। এই মার মতো মানে? কিসের মার মতো? আপনার বয়স তো আমার অর্পি আপুর মতো মনে হয়। আর আপনার হঠাৎ করে আমাকে ছেলে বানানোর শখ হয়েছে কেন? আপনার কি বাচ্চা হয় না? অভ্রনীল, শান্ত হও বাবা। রেগে যাচ্ছ কেন তুমি? বললাম না আজ আমরা শুধু গল্প করব। তুমি কি পুরনো ব্যাপারটা নিয়ে এখনো কষ্ট পাও? ভুল ছিল তো বাবা ওটা। ভুলকে ভুলে যাও, এর সাথে নতুন কোনো কিছু নিয়ে নাও। এই, তোর কিসের এত প্রশ্ন রে? তুই বেরোবি আমার রুম থেকে? যা, ভালো ভালো বের হ বলছি। তুই আমার রাগের দেখেছিস কি? শান্ত হও বাবা, শান্ত হও। এত রাগ করছো কেন তুমি? কার উপর এত রাগ তোমার? আমার উপর? বাবার উপর? রেণু খালার উপর? অর্ণির বা অর্পের উপর? অবন্তীর উপর? নাকি মায়ের উপর? অথবা অন্য কেউ? কিংবা নিজের উপর হয়তো, তাই না? অব্র আরো রেগে উঠে দাঁড়িয়ে যায়। তুই বড্ড বেশি প্রশ্ন করিস। তুই মেয়ে মানুষ না হলে এতক্ষণে নাক মুখ ফাটিয়ে দিতাম তোর। ভালো ভালো আবার বলছি, বের হ আমার রুম থেকে। আমার সাথে কিসের এত গল্প তোর? তুই কি মনে করিস আমি বুঝি না? সেই 10-12 বছর থেকে তোর মতো বহু সাইকিয়াট্রিস্টকে ফেস করতে হয়েছে আবার। তুই কি মনে করিস তোদের কথার এসব ফাঁদ আমি বুঝি না? আমি আর ধরা দেব না তোদের এসব জালে। আমি বলবো না কাউকে কিচ্ছু। বাবা তোকে অনেক টাকা দিয়েছে এত রাতে এখানে আসার জন্য, তাই না? যা, সেসব নিয়ে বাড়ি চলে যা। তা না হলে তা না হলে অব্র বেড সাইডে রাখা ম্যাচ বক্স থেকে ম্যাচের কাঠি ধরিয়ে দেয়। আগুন লাগিয়ে দেবো একদম। ইচ্ছে মতো পুড়াবো তোরে আমি। বের হয়, এখনো সময় আছে। ডক্টর রেহনা এবার ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারলেন। ও আচ্ছা, তুমি এইটা চাইছো তো? আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। তুমি শুধু শুধু এত কষ্ট করবে কেন? দাও, দেশলাইটা আমাকে দাও। আমি নিজেই। মা মানে? অব্র অবাক হয়ে তাকানোর ফাঁদে ফেলে উনি হাত থেকে ম্যাচ নিয়ে নিল। তারপর নিজেই কাঠি জ্বালিয়ে শাড়ির আঁচলের এক কোণে আগুন ধরিয়ে দিল। অব্র একবার ভদ্রমহিলার আঁচলের দিকে, একবার তার মুখের দিকে তাকাতে লাগলো। আবার যে খুব ভয় পেয়ে গেছে বোঝাই যাচ্ছে। কয়েক মুহূর্ত পর নিজেই দৌড়ে গিয়ে হাত দিয়ে আঁচলের আগুনটা নিভিয়ে দিল। কয়েক সেকেন্ডে তেমন মারাত্মক আগুন তখনও ধরে ওঠেনি। এই, আপনি কি পাগল? কি করতে যাচ্ছিলেন এটা? তাহলে তুমি কি পাগল? তুমিও তো আমার সাথে এটাই করতে চাইছিলে। আমি তো এমনি। এরকম ভয় পাচ্ছ কেন? কি এমন হতো আগুন যদি লেগেই যেত? আপনার আমার মায়ের মতো মরে যাবার খুব শখ, তাই না? একটু আগেও তো বললে আমি তোমার মার মতো না। এখন আবার নিজেই স্বীকার করছো। অব্র শুধু মাথা নিচু করে তাকিয়ে থাকে। ডক্টর রেহানা অব্রকে বসিয়ে দিল। অব্র চুপচাপ বসে পড়ল। সে ভয় পাওয়ার দরুন এখনো শ্বাস জোরে জোরে নিচ্ছে। ডক্টর বুঝলেন আর এত চাপ দেওয়া উচিত হবে না। এমনিতেই সন্ধ্যায় একবার সেন্সলেস হয়ে গেছিল, আবার এখন খুব বেশি হাইপার হয়ে যাচ্ছে। অব্র কিছু জিজ্ঞেস করলে সময় মতো আগুন লাগানোর নাটক করেও তাও কিছুটা শান্ত করা গেছে। হাতে ফোসকা পড়েছে কিছুটা। রেহেনা জামান সেখানে অতি যত্নে বার্নাল ক্রিম লাগিয়ে দিচ্ছে। জ্বালা করছে খুব? মারও নিশ্চয়ই এমন জ্বালা করছিল। না না, এর চেয়ে বেশি। সব আমার জন্য, সব। আমি যদি সেদিন ঘুমিয়ে না পড়তাম তাহলে কে লক করেছে ঠিক দেখতে পেতাম, আর লক করতেও দিতাম না। কিন্তু আমি কেন সেদিন ঘুমিয়ে পড়লাম? সব দোষ আমার। আচ্ছা দাঁড়াও,
আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে, আর জ্বালা করবে না। এছাড়া আর ডক্টর রেহেনা কোনো উপায় ছিল না, এভাবে মিথ্যে বলে ঘুমের ইঞ্জেকশন ইনজেক্ট করে দিলেন। অব্র কান্নাকাটি করে এবার প্রলাপ বকতে শুরু করছে। আসল কথা কিছুই বলছে না, নতুন কিছু নিয়ে অতিরিক্ত কি চিন্তা করছে তা বলার ধারের কাছেও যাচ্ছে না। আর এমনি তো বললেও ঘুমের ইঞ্জেকশন কিছুতে ইনজেক্ট করতে দিত না, তাই এভাবে ওকে ঘুম পাড়িয়ে দিলেন উনি। ডক্টর আজমির চৌধুরীকে বুঝিয়ে বললেন, অব্র কিছুতেই আমার সাথে কোঅপারেটিভ হচ্ছে না। এটা তো কোনো শারীরিক প্রবলেম নয় যে আমি কি রোগ সেটা দেখেই জোর করে মেডিসিন খাইয়ে দেব আর অসুখ সেরে যাবে। মানসিক সমস্যার ক্ষেত্রে রোগীকেও কোঅপারেটিভ হতে হবে। আর ভেতরে কি চলছে তা যদি না বলে আমাদের তো কিছু করার নেই। কি কাউন্সিলিং করাবো যদি বিষয়টাই না জানি? অব্র অন্য সব প্রসঙ্গে প্রশ্ন করলে ঠিকঠাক রেসপন্স করে, কিন্তু আসল প্রশ্ন করে ওর ভেতরে ঢুকতে চাইলেও ও চট করে বুঝে ফেলে আর রেগে গিয়ে কথা ঘুরিয়ে ফেলে। ও ছোট থেকে এসব এত বেশি অভ্যস্ত হয়ে গিয়েছে যে যে কোনো সাইকিয়াট্রিস্টের কথার ফাঁদ এখন চট করে ধরে ফেলতে পারে। আর হিপনোটাইজও করা যাচ্ছে না। ও মনোযোগই স্থির করে না আমার দিকে। ও এসব বুঝে উঠেছে কিভাবে এসব এড়াতে হয়। আমি এতক্ষণ ধরে আপনার ছেলের থেকে নতুন কিছুই জানতে পারিনি। এত বছরের এই প্রফেশনে এই আমার প্রথম ব্যর্থতা। আমার মনে হয় ওকে আরেকটু সময় দিন। আর আমি কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিচ্ছি। আপাতত নিজেকে যেভাবে রাখতে চাইছে রাখুক, কিন্তু ঘুমটা ঠিক মতো ঘুমাক আর ডিপ্রেশন থেকে দূরে থাকুক মেডিসিনগুলো নিয়ে। একদিনে হবে না, আসলে আমাকে ধীরে ধীরে ওর ভেতর ঢুকতে হবে। তবুও যদি ও কোঅপারেশন করে তবেই সম্ভব। এদিকে অবন্তী অভ্রর পাশেই বসে আছে। এই প্রথম ওকে এত গভীর আর নিষ্পাপ ভাবে ঘুমোতে দেখছে। চাদর গায়ে দিয়ে এলোমেলো চুলগুলো নিজেই ঠিক করে দিচ্ছে। অভ্রর কোনো সাড়াই নেই। অন্য দিন হলে ধপ করে উঠে বসতো। অবন্তী অভ্রর সাথে একা একাই গল্প করে যাচ্ছে। কি কেমন লাগে ঘুমোতে? খুব আমায় পাহারা দেয়া হতো তাই না, জেগে জেগে, আর কখনো মিথ্যা ঘুমের ভান করে। এখন আমি আপনাকে পাহারা দিচ্ছি, বুঝলেন? আমি কিন্তু এখন চাইলেই পালিয়ে যেতে পারি, ধরতেও পারবেন না আপনি। ইস, হাতগুলোতে কেমন ফোসকা পড়েছে দেখো। খুব তো নিজের স্কিন নিয়ে সেন্সিটিভ থাকতেন, এখন ফর্সা হাতে যে এসব দাগ হয়ে থাকবে কিছুদিন। অবন্তী হাতগুলোতে স্পর্শ করতে কৌতূহল বশত নিজের হাতের সাথে রেখাগুলো মিলিয়ে দেখতে শুরু করে। ধুর, এর হাতেও খালি কাটাকুটির দাগ, ছাতার মাথা কিছুই বুঝি না আমি। অবন্তী বিরক্ত হয়ে হাত রেখে দেয়। কিছুক্ষণ পর অবন্তী খেয়াল করে অভ্র একদম ঘেমে উঠেছে। ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে নিজে কি সব বিড়বিড় করে যাচ্ছে, কিন্তু এত আস্তে আর অস্পষ্ট অবন্তী কিছুই বুঝে উঠতে পারছে না। ঘুমের ভেতরেই চোখের কোণ বেয়ে পানি পড়ছে অভ্রর। অবন্তী ঠোঁটের কাছে কান পেতে শোনার চেষ্টা করে, শুধু অস্পষ্ট কিছু শব্দ ছাড়া কিছুই শুনতে পায় না। এদিকে ঘাম বেড়েই যাচ্ছে। অবন্তী কয়েকবার ডাকার পর ঘুম থেকে ধরফড়িয়ে ওঠে অভ্র। উঠে আশেপাশে এমনভাবে তাকাতে থাকে যেন সে এতক্ষণ অন্য কোথাও ছিল, আর এখানে কিভাবে এসেছে বুঝতেই পারছে না। অভ্র, অভ্রনীল, কি হয়েছে আপনার? দুঃস্বপ্ন দেখেছেন? ভয় পেয়েছেন? এই তো আছি তো আমি। দেখুন না, রাত শেষ, ভোর হয়ে এসেছে প্রায়। এরকম কেন করছেন? অভ্র কোনো কথাই বলে না। আশেপাশে তাকানো শেষ হলে অবন্তীর শাড়ির আঁচল টেনে নিয়ে ঘাম মুছতে থাকে। তারপর বলে, পানি কই? পানি আনা হয়নি আজ বেবি, দাঁড়ান আমি নিচ থেকে এক্ষুনি নিয়ে আসছি। এই হলো অবস্থা। একদিন একটু ঘুমিয়ে পড়েছি আর তুমি সামান্য পানিটাও রুমে এনে রাখতে পারোনি। কি কাজ করতে আছো এই বাড়িতে তুমি? সারাদিন শুধু কাজের বেলায় কিচ্ছু নেই। অভ্র ধমক দিয়ে ওঠে। অবন্তী কথাটা শুনে চোখ মুছতে মুছতে চলে গেল নিচে পানি আনতে। রাতে যদি কোনো অসুবিধা হয় সেই ভেবে সারা রাত জেগে তার পাশে বসে থাকার পর এরকম আচরণ সে কল্পনাও করেনি। এদিকে অভ্র সেই ফাঁকে উঠে গিয়ে আলমারিটা ঠিক মতো লক করা আছে কিনা আর একবার চেক করে নিল। অবন্তীকে সে এটা টাচও করতে দেয় না, বলেছে ওর জামা কাপড় আলমারিতে থাকবে আর অবন্তীরগুলো ওয়ারড্রোবে থাকবে। তারপর মেডিসিন বক্স থেকে ডিপ্রেশনের ওষুধ খুঁজে নিয়ে 2-3টে তাড়াহুড়ো করে ছিঁড়ে মুখে পুরে নিল। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ঝাপটাও দিয়ে নিল।
অবন্তী আসতে হাত থেকে বোতলটা টেনে নিয়ে পুরো এক বোতল পানি এক নিঃশ্বাসে খেয়ে নিল। বলুন আর কি কি কাজ করতে হবে, আমি এখনই করে দিচ্ছি। কি? আমি তো ভুলেই গিয়েছিলাম এই বাড়িতে আমাকে আপনার কাজের জন্যই আনা হয়েছে। ভুলে গিয়েছিলাম আমি, সরি। তাই সারাদিন শুধু অকাজ করেছি আমি। এই তুমি কি বলছো এসব? ঠিকই তো বলছি। রাতে কত টেনশনে ছিলাম আপনি জানেন। সামান্য একটা কাজ ভুলে গেছি বলে আপনি আমায় এভাবে বলবেন? কি কাজ করতে আসো তুমি এই বাড়িতে? এই কথাটা বলে আপনি আমাকে কতটা ছোট করলেন বুঝতে পারছেন আপনি? স্পষ্টভাবে বলেই দিলেন, তাই না, যে আমাকে কাজের জন্য আনা হয়েছে। আর রুমে পানি, শুকনো খাবার, চকলেট এসব রোজ রোজ কে এনে রাখে শুনি? আপনি তো। আমার অভ্যেস থাকলে আমি অবশ্যই আজ ভুলে যেতাম না। আপনার জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখার সামান্য অধিকারটুকুও তো আপনি আমায় দেননি। ও আচ্ছা, এই ব্যাপার। বউয়ের আমার অধিকার নেওয়ার শখ হয়েছে? অব্র মুচকি হেসে ওর দিকে এগোতে এগোতে বলে, দেখুন, কথা ঘুরাবেন না একদম আপনি। তার চেয়ে বলুন আর কি কি সার্ভিস দিতে হবে। এমনি এমনি নিশ্চয়ই কিনে আনেননি। এরকম মুচকি হাসি থামান বলছি। অব্র ওকে পাজাকোল করে তুলে নিয়ে রুমের লাইটস অফ করে দিয়ে কানে কানে ফিসফিসিয়ে বলে, সার্ভিস দেওয়ার খুব শখ, তাই না? চলো, আজ সকাল না হওয়া পর্যন্ত সার্ভিস দেবে তুমি আমাকে। মানে এই কি পাগলামো করতে চাইছেন আপনি? উফ, তুমি পারো বাবা। এত ভয় কেন পাও আমাকে? এই তো একটু আগে খুব গালি দিচ্ছিলে, ভালোই লাগছিল শুনতে। না, মানে হয়েছে, আর মানে মানে করতে হবে না। সার্ভিস যখন চেয়েছি তা তো নেবই আমি। আমি এখন তোমাকে গান শোনাবো, গল্প করব, আর তোমার কাজ হচ্ছে চুপচাপ সেসব শোনা আর আমার সাথে গল্প করা। অবন্তীকে বিছানায় ফেলে দিয়ে অব্র নিজের কোমরে দুহাত দিয়ে অট্ট হাসিতে হাসতে থাকে। অব্র বিছানায় গা এলিয়ে দিয়ে অবন্তীর কোলে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। ঘুমের ইঞ্জেকশন পুশ করা থাকায় ঘুম ঘুম ভাব আবার চলে এসেছে। তন্দ্রা তন্দ্রা ভাব নিয়েই গাইতে শুরু করে, তোমার গানের সুর আমার পকেট ভরা, সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগে নিলে। জানি তর্কে বহুদূর, তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে। এসব আজগুবি গান বাদ দিয়ে ঘুমান তো আপনি। এসব শুনে মনে হচ্ছে ঘুমের ঘোরে মাতলামো করছেন। হুম আর একটা কথা, কিসের পকেট ভরা সত্যি মিথ্যা আপনার? হুম বাদ দাও তো, সেসব অনেক কথা। তোমাকে একটা গল্প শোনাই আগে। জানি বলবেন না, কথা ঘোরালেন তো। ডক্টরকেই বলেন না, আর আর তো আমাকে। ধুর, ডক্টরকে যে তাকে সব বলতে হবে? তুমি তো আমার সব কিছু, তোমাকে বলবো না তো কাকে বলবো? শোনো না, আমি কি বলছি। আমরা একদিন অনেক দূর হাঁটবো, ঠিক আছে? কোন দিন? যেদিন কৃষ্ণচূড়া ফুল ফুটবে। কৃষ্ণচূড়া আপনার প্রিয় ফুল বুঝি? হুম, খুব। আর আমার প্রিয় ফুল কি জানেন? আমার প্রিয় ফুল নীল অপরাজিতা, তাই না? কি করে জানলেন আপনি? আমি সব জানি। শোনো না, আমরা যেদিন হাঁটবো সেদিন সারা পথে কৃষ্ণচূড়া ফুল পড়ে থাকবে, পুরো পথে লাল গালিচা বেছানো, যেন আমাদের জন্য। আমি সেখান থেকে কয়েকটা পাপড়ি কুড়িয়ে নেব, আর একটা ফুল গাছ থেকে ছিঁড়বো, তোমার খোঁপায় গুজে দেব। আমি সাদা পাঞ্জাবি পরবো, পকেটে কয়েকটা লাল পাপড়ি, তুমি লাল পাড় সাদা শাড়ি পরবে, খোঁপায় থাকবে লাল ফুল। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে। কৃষ্ণচূড়া ফুল ফুটতে এখনো অনেক দেরি। আচ্ছা, আপনার এত ফুল থাকতে হঠাৎ এই ফুলটাই কেন পছন্দ শুনি? এর যে নীল অপরাজিতাও তো ঢের ভালো। হুম, কৃষ্ণচূড়া ফুলে আলাদা একটা মায়া আছে। অন্য ফুল তো মরে গেলে, নিজের রং নষ্ট হয়ে গেলে তারপর ঝরে যায়। আবার শিউলি, বকুলকে দেখো, ওরা ফোটার সাথেই ঝরে যায়। কিন্তু কৃষ্ণচূড়া সবার থেকে আলাদা। ও নিজের জন্য কিচ্ছু রাখে না। কিছু অংশ গাছকে রঙিন করে, আবার কিছু অংশ ঝরে গিয়ে পথকে রঙিন করে। সে কিন্তু নিজের রং নষ্ট হওয়ার আগেই ঝরে যায়, যেন ঝরে গিয়েও অন্যকে রঙিন করতে পারে। আবার নিজের অস্তিত্বকেও ভোলে না, নিজের আপন অংশ গাছকেও রঙিন রাখে। অব্র, আমি মাঝে মাঝে সত্যিই অবাক হই। আপনি এত সুন্দর কথা কিভাবে বলেন? শুধু বিয়ের পর দেখা অভ্র আর এখনকার অভ্র কতটা আলাদা। আপনি বুঝতে পারেন আপনি কতটা বদলাচ্ছেন দিন দিন? আমার বুঝতে হবে না, তুমি বুঝলেই হবে। পরের দিন ডাক্তার রেহানা জামান এলে অভ্র তাকে সরাসরি বলে দেয় তার এসবের দরকার নেই। সে নিজেই নিজেকে সামলানো শিখে গেছে। মেন্টালি ফিট থাকার জন্য তার কোনো হেল্পের প্রয়োজন নেই। সে ডক্টরকে বাড়ির গেট থেকেই অপমান করে বের করে দেয়।
তবুও ডক্টর গেটে কিছুক্ষণ অপেক্ষা করে। গেট থেকে কিছুটা বোঝানোর চেষ্টা করে তাকে ঢুকতে দেওয়ার জন্য, কিন্তু অব্র গার্ডের সাথে জোর করে ব্যাডমিন্টন খেলতে শুরু করে ডক্টরকে দাঁড় করিয়ে রেখে। গার্ড দেওয়া বাদে তাকে বাধ্য হয়ে খেলতেই হবে অব্রর সাথে। তাছাড়া অব্র মারে যা ইচ্ছে তাই করবে। যতক্ষণ ডক্টর চলে না যায় ততক্ষণ খেলতেই থাকে। ডক্টর নিজেও অবাক হয় আগের রাতে এত ভেঙে পড়া অব্র আজ এত স্বাভাবিক আচরণ কি করে করছে। গার্ডের সাথে হাসছে আর খেলছে, মনে হচ্ছে তার সাথে যেন কোনো কিছু হয়নি। অব্র ডাক্তারকে এভাবে ফিরিয়ে দিয়েছে শুনে আজমির চৌধুরী মিসেস রেহেনার চেম্বারে নিজে গেলেন ছেলের হয়ে মাপ চাইতে। এই ছেলের জন্য আমাকে জীবনে আর কতভাবে অপমানিত হতে হবে কে জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেই নিজেকে বললেন উনি। অনেকক্ষণ কথা বলার পর অব্রর বাবা চলে যাবার সময় কি যেন মনে করে আবার ফিরে আসে। আমার মনে হয় অব্র ডক্টর হিসেবে আপনার আর একটা কথা জানা জরুরি। জি বলুন না। অভ্র তো আমাকে কিছুই বলে না। আসলে ও বলতেই চাইতো সবাইকে সবকিছু। আগের ব্যাপারটা সবাইকে বারবার বললেও কেউ বিশ্বাস করেনি, তখন থেকেই ও কাউকে তেমন কিছু বলতে চায় না। কিন্তু পরের ব্যাপারটা যদিও আমরাই সব প্রথম ফোর্স করেছি বাড়ির বাইরে কাউকে না বলতে, কিন্তু ও যখন এই ব্যাপারটা আপনাকেও বলতে চাইছে না কেন, আর নিজের ব্যাপারে এত বেশি চাপা হয়ে গেল কি করে কে জানে। কারণ কারো ফোর্সে চলার মতো ছেলে ও যে না, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ মিস্টার চৌধুরী, আমি নিজেও বুঝেছি ও কিছু লুকাতে চায়। আর পরের ব্যাপার মানে? আসলে অব্রনীলের জীবনে অতীত একটা নয়, প্রথম অতীতটার পর আরও একটা অতীত আছে। ডক্টর রেহেনা পুরোটা শুনে শুধু একটা কথাই বললেন, পৃথিবীর সব কমপ্লিকেশন সৃষ্টিকর্তা বুঝিয়ে ফুটফুটে ছেলেটার ভাগ্যেই লিখে রেখেছেন। ডক্টর অব্রকে ওনার চেম্বারে নিয়ে আসার জন্য বললেন। বাড়িতে থাকলে অব্র ফাঁকি দেওয়ার বেশি সুযোগ পেয়ে যায়। হসপিটাল ডাক্তারের নিজের ক্ষেত্র, এখানে কোনো রোগীকে হ্যান্ডেল করা বাড়ির তুলনায় সহজ। আজমির চৌধুরী বুঝতে পারলেন এ বিষয়ে একমাত্র অবন্তী রাজি করাতে পারে ওকে। উনি অবন্তীকে অনুরোধ করলেন অব্রকে যেভাবে পারে রাজি করাতে। অনেক বুঝিয়ে সুঝিয়ে অবশেষে অবন্তী রাজি করাতে পেরেছে অব্রকে। এর বিনিময়ে অব্র নিজের কিছু উসুল করে নিয়েছে। সে আজ নিজ কপালে প্রিয়তমার ঠোঁটের স্পর্শ নিয়েছে, কারণ সে জানে পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম ভালোবাসার বহিঃপ্রকাশ হলো কপালে চুম্বন। তাছাড়াও অবন্তীকে রাজি হতে হয়েছে রাতে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে ওর সাথে। অব্রহ মনে মনে ঠিক করে নিয়েছে আজ রাতে অফিসিয়ালি প্রপোজ করবে তার অতি প্রিয় পরিপূরক অবন্তীকে, সারপ্রাইজ দেবে তাকে। হ্যাঁ, সে বুঝতে পেরেছে তার এই সত্তার পরিপূরক একমাত্র অবন্তী। পরিণয়ের বাঁধনে সৃষ্টিকর্তা তাকে তার পরিপূরক হিসেবে অবন্তীকে পাঠিয়েছে। সন্ধ্যাবেলা দুজনেই বের হলো। প্রথমে হসপিটাল যাবে, তারপর ক্যান্ডেল লাইট ডিনার। অব্র আগেই সেসব বুক করে রেখেছে। বিকেলে গিয়ে সেসব ডেকোরেশন নিজে চেক করে এসেছে। সব কিছু মনের মতো করে সাজিয়েছে। অবন্তী ডার্ক মেরুন রঙের উপর ব্ল্যাক কালার গর্জিয়াস কাজ করা, সাথে ডায়মন্ডের হালকা নেকলেস, ইয়াররিং, নোজ পিন। অব্র তার সাথে ম্যাচিং করে ব্ল্যাক শার্ট, স্যুট আর ডার্ক মেরুন টাই পরেছে, হাতে ব্ল্যাক কালার রলেক্স রিস্ট ওয়াচ। দুজনকে আজ কারো কোনো অংশে কম মনে হচ্ছে না। যে কেউ দেখে বলবে এরা একে অপরের পরিপূরক। অব্র ডক্টরের চেম্বারে ঢুকেছে। অবন্তী বাইরে ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করছে। সে জানে না এই অসুস্থ ছেলেকে সুস্থ করতে তাকে আরও কি করতে হবে, আরও কত আবদার মানতে হবে তার। কিন্তু বাবাকেও যে কথা দিয়ে ফেলেছে তার ছেলেকে সুস্থ করতে নিজের সাধ্য মতো চেষ্টা করবে। আর যা হোক, অব্রর বাবাকে সে তার নিজের বাবার স্থান দিয়েছে। এদিকে আর একজন ভুল বুঝে বসে আছে। তার ভুল ভাঙানোর জন্য তেমন কিছুই করতে পারছে না অবন্তী। ছোট বাচ্চারা বায়না ধরলে যেমন অন্যরা তাদের সান্ত্বনা দেয় আকাশের চাঁদ এনে দেবে বলে বাচ্চাটাকে শান্ত করে রাখার জন্য, অব্র কি সেরকমই একটা কথা দিয়ে রেখেছে তাকে। ও তো নিজেই মানসিকভাবে অসুস্থ, ওর আবার কথা দেয়া। তবুও যে সেদিন সুস্থ মস্তিষ্ক নিয়ে কথা দিয়েছিল তাও না, সেদিন ও ভয় পেয়েই কথা দিয়ে ফেলেছিল। যদি অবন্তী মারা যায় সেই ভয়ই তো পেয়েছিল সেদিন। এসব যে কি হচ্ছে তার সাথে, এসবের শেষ পরিণতি যে কি ঘটতে যাচ্ছে, মেঝের দিকে তাকিয়ে সেসবই ভাবতে থাকে অবন্তী। অব্রের কথার উপর ভরসা করে এভাবে চুপচাপ থাকা ও হয়তো ঠিক হচ্ছে না। অব্র কিছুটা সুস্থ হোক, তারপর তাকে নিয়ে নিজের পথ ঠিক করে নিতে হবে। মনে মনে সে সিদ্ধান্তই নেয় সে। কিন্তু ততদিন অপেক্ষা করবে তো শুভ্র? এ প্রশ্নের উত্তর নেই অবন্তীর কাছে। অব্র বেশ হাসি খুশি হয়ে ঢুকলো চেম্বারে।
সে জানে আজও ডক্টর তার কিছুই করতে পারবে না, কিন্তু এই কারণ দেখিয়ে অবন্তীকে নিয়ে ঘুরতে বের হতে তো রাজি করাতে পেরেছে। চেয়ারে বসতে ডাক্তার হাসি মুখে তাকে জিজ্ঞেস করলেন, ওয়াইন নেবে? এক্সকিউজ মি। কেন, তুমি তো খুব পছন্দ করো, নাও। বোতল থেকে ঢেলে অব্রর দিকে এগিয়ে দিল। আশ্চর্য, কি হচ্ছেটা কি এসব? নাও। নাকি বিয়ার নেবে, নাকি আরো হার্ড কিছু? আমি ওসব খাই না, ছেড়ে দিয়েছি। অবন্তীর জন্য ছেড়েছো তো? হ্যাঁ। আর ড্রাগস? ড্রাগস আমি কখনোই রেগুলার নিতাম না যে সেটা অফিসিয়ালি ছেড়ে দিতে হবে। ক্লাবে মাঝে মাঝে ফ্রেন্ডসদের সাথে মজা করে নিতাম। তাহলে সেদিন কি এমন মজা হয়েছিল যে তুমি এত এত ড্রাগস নিয়ে ফেললে আর এত এত ড্রিঙ্ক করলে? আপনি কি বলছেন এসব? কোন দিন? আমি এসব জানি না। অব্র, তুমি খুব ভালো করেই জানো আমি কোন দিনের কথা বলছি। আমি মোটামুটি সব জানি অব্রনীল। তোমার বাবা যেটুকু জানেন সেটুকু আমাকে বলেছেন। এখন তুমি পুরোটা বলবে। দেখুন, আপনার সাথে এসব অবান্তর গল্প করার মতো সময় নেই আমার। আমার আজ অন্য কাজ আছে, সো আমি আসছি। আজ তো তুমি নিজের ইচ্ছে মতো এখান থেকে যেতে পারবে না অব্রনীল। পায়ের দিকে তাকিয়ে দেখো, তোমার দুপা অনেকক্ষণ আগেই লক করে দিয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট। তুমি কথার ফাঁকে বুঝতেই পারোনি। আমি জানি তুমি অনেক চালাক, কিন্তু এই প্রফেশনে থেকে কিছুটা বুদ্ধি যে আমাদেরও খাটাতে হয় বাবা। আপনি আসলে কি চান? তোমার সুস্থতা। আমি যথেষ্ট ভালো আছি, প্লিজ আমাকে যেতে দিন। তুমি এখনো ড্রাগস নাও, তাই না? না তো। খুলে শার্ট আর হাতা কোনই পর্যন্ত তুলে দেখাও তাহলে। অব্র বাধ্য হয়ে তাই করলো। হাতে ইনজেকশনের দাগ এখনো আছে। লাস্ট কবে নিয়েছিলে? 3-4 দিন আগে। আমি কি করব বলুন? আমার ভালো লাগে না বলেই তো নেই। তবু মাসের শেষে টাকা থাকে না বলে নিতেই পারি না। বাবা টাকা দিতেই চায় না। আগে তো মজা করে নিতাম, কিন্তু এখন। এখন কি ডিপ্রেশন ভুলতে? হুম। তাহলে এমন কাজ বারবার করো কেন যাতে ডিপ্রেসড হয়ে পড়তে হয়? আমি কোনো কাজই ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। মার ব্যাপারটা তো আমি করিনি, আর এটাও ভুল করে। ছি, ইচ্ছে মতো ড্রাগস নিয়ে মদ খেয়ে এত বড় কাণ্ড ঘটিয়েছো, তারপরও বলবে ইচ্ছে করে করনি? আমি অত হাই ডোজের ড্রাগস নিতাম না, বিশ্বাস করুন। সেদিন ডোজ এত বেশি ছিল আমি জানতাম না। আর সেদিন অনেক টাকা জিতেছিলাম জুয়ায়, তাই একটু সেলিব্রেট করতে। আপনি এসব অবন্তীকে বলবেন না প্লিজ, পায়ে পড়ি আপনার। এখন ভয় লাগছে? এতদিন অসহায় সেজে সিম্প্যাথি কুড়িয়েছো তাই না মেয়েটার থেকে? আবার ওকে নিজের বশে আনার জন্য ভালো সাজার নাটক করছো। অব্র, তোমার ওপর খুনি নামের একটা ট্যাগ ছোট থেকেই লাগিয়েছো। এই খামখেয়ালিপনা আর সবকিছুতেই মজা খোঁজার জন্য। আবার সেই মজা খুঁজতে গিয়ে ড্রাগস নেওয়া, মদ, জুয়া কোনো কিছুই তো বাদ দাওনি তুমি দেখছি। প্লিজ চুপ করুন, পায়ে পড়ি আমি। আমি বুঝতে পারিনি, বললাম তো, সবকিছু আমার হাতের বাইরে। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না এই ব্যাপারটায়, বলছি তো। এসব মনে হলে আমি ভেতর থেকে দুমড়ে মুচড়ে যাই। অনেক কষ্ট হয় আমার, বিশ্বাস করুন। আমার জন্য, আমার জন্য। কিন্তু আপনি বলবেন না অবন্তীকে আমার এসব ভুলের ব্যাপারে? বলবেন না আপনি? আমি সবে আমাদের মাঝে সবকিছু গুছিয়ে নিতে শুরু করেছি, আপনি এসব বলে ভাঙতে পারেন না আমাদের সম্পর্ক। আর আমি কোনো নাটক করছি না, আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। অব্র, আমার দিকে তাকাও। কতদিন হলো নাও তুমি ড্রাগস? অনেক আগে থেকে, কিন্তু রেগুলার না, বললাম তো। তোমার অর্পি আপু তোমার ড্রাগস, ড্রিঙ্কস করা, ক্লাবে যাওয়া, জুয়া খেলা এসব জানতো না? হ্যাঁ, আমি আপুকে বলতাম, বাবাকে না বলতে। বাবা জানলে আমাকে দেশে ফিরে নিয়ে যেত, হয়তো মারতো। তাই আপুকে নিষেধ করতাম। আর তাছাড়া ও দেশে এসব ইজি ব্যাপার। আপু ভাইয়াও ক্লাবে যায়। আপু ভাইয়া যায় ঠিক আছে, কিন্তু তোমার মতো কিছু কাণ্ড বাঁধিয়েছে কি? না, বললাম তো আমার হাতে ছিল না কিছু। আমার মাথা ঠিক ছিল না। ভুল ছিল, ভুল, পুরোটাই ভুল। তোমার জীবনে সবকিছু শুধু ভুলই থাকে। কি করে ফেলেছো তুমি? কোনো আইডিয়া আছে তোমার? দেখুন আপু, আপনার কাজ আমাকে মেন্টালি রিলিফ দেয়া, সেখানে আপনি উল্টো আমাকে আরো প্রেশারাইজ করছেন। অব্র এক হাতে কপালের ঘাম মুছতে মুছতে আর অন্য হাতে টাই ঢিলা করতে করতে কথাটা বলল। অব্রনীল, আমরা কখনোই আমাদের পেশেন্টকে প্রেশারাইজড করতে চাই না,
কিন্তু এর জন্য দায়ী তুমি নিজে। কেন সুস্থ হতে চাইছো না বাবা? আমি সুস্থই আছি, এখন আরো অনেক হ্যাপি আছি আমার অবন্তীকে নিয়ে। আমি ওকে তোমার ব্যাপারে এসব কিছু বলে দিলে থাকতে পারবে তুমি হ্যাপি? কেন বলবেন আপনি? কেন? কেন বলবো না? তুমি তো আমার কোনো কথা শুনছো না, আমি কেন শুনবো? আপনার কথা শুনলে বলবেন না তো? হুম। কি কথা শুনতে হবে বলুন। তুমি নিজেই নিজেকে হেল্প করবে সুস্থ হতে, আমার সব কথা মানবে, ভুলে যাবে পুরনো সব কিছু, আর কষ্ট পাবে না ওসব নিয়ে। ড্রাগসও ছাড়বে, অন্য সব কিছুর মতো নিয়মিত মেডিসিন নেবে, কাউন্সিলিংয়েও হেল্প করবে নিজেকে আর আমাকে। মোট কথা সুস্থ থাকার আপ্রাণ চেষ্টা করবে। তুমি নিজে নিজেকে সুস্থ করতে হেল্প না করলে আমরা কিভাবে পারবো বলো? আর পুরনো ওসব নিয়ে পড়ে থাকলে তুমি বদ্ধ উন্মাদ হয়ে যাবে ধীরে ধীরে। আর অবন্তু কি তোমার মতো পাগলের সাথে থাকবে? ছেড়ে চলে যাবে তো। কথা দাও এখন থেকে নিজেকে সুস্থ করার সব রকম স্টেপ নেবে। আচ্ছা ঠিক আছে, সব মানবো, এবার আমাকে খুলে দিন প্লিজ। মাথা নিচু করে আস্তে আস্তে বলে। অব্রকে এ অবস্থায় রুম থেকে বের হতে দেখে বেশ হতবাক হয়ে যায় অবন্তী। কি ব্যাপার, চুল এলোমেলো, স্যুট খুলে ফেলেছেন, টাইটার এই অবস্থা, ঘেমে নিয়ে কি অবস্থা? ভেতরে কি তৃতীয় বিশ্বযুদ্ধ করলেন নাকি? ওই রকমই কিছু একটা। বাড়ি চলো। বাড়ি? ডিনারে যাবেন না? ভালো লাগছে না, বাড়ি যাব। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অব্র আবার গড়গড়িয়ে বমি করতে শুরু করে দেয়। ডক্টর হসপিটালে অ্যাডমিট করে নেয় সেদিনই। অব্রকে কিছুদিন মেন্টাল অ্যাসাইলামে রাখার জন্য বললেন বাড়ির সবাইকে। এতে ওর জন্যই ভালো, কাউন্সিলিং হবে ঠিকঠাক মতো, বাড়ির পরিবেশ থেকে কিছুদিন দূরে থাকবে। হসপিটালে অ্যাডমিট হয়েও অব্রর বায়নার কোনো শেষ নেই। 3 বেলা খাবার অবন্তীকেই নিয়ে যেতে হবে, হসপিটালের খাবার সে খাবে না। অবন্তী আর রেনু খালা মিলে অব্রর স্পেশাল ডায়েট এর রান্নাগুলো করে। অবন্তীকে সেগুলো 3 বেলা নিয়ে গিয়ে নিজ হাতে তুলে খাইয়ে দিতে হয়। অব্র সত্যি দিন দিন বেশ রিকভার করছে। এত তাড়াতাড়ি ও নিজের এতটা ডেভেলপ করে ফেলবে তা ডক্টর রেহনাও বুঝতে পারেনি। উনি ভেবেছিলেন হয়তো কয়েক মাস সময় লাগবে এত কিছু ভুলে সব কিছু কাটিয়ে উঠতে, কিন্তু মাত্র কয়েক দিনেই ও নিজেকে একদম নতুন করে তুলেছে। আজ 37 দিন পর অব্র বাড়ি ফিরবে। এ কদিনে যে অবন্তী তাকে একদমই মিস করেনি তাও নয়, 37 দিন পর জ্বালাতন করার মানুষটা আবার ফিরে আসছে। ভাবতে অবন্তীর মনের কোণে আর ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে ওঠে নিজের অজান্তে। অব্র ফেরার পর থেকে বেশ হাসি খুশি আছে, তাকে খুব সহজ আর সাবলীল লাগছে। রেনু খালা আর আজমির সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অবশেষ ছেলে হয়তো সব কাটিয়ে উঠতে পেরেছে, জীবন থেকে তিক্ত অতীতগুলো মুছতে পেরেছে। তবে অর্নি এতদিনে একবারও ওকে দেখতে যায়নি, আজ বাড়ি এসেছে। তবে তার চাল চলন চাহনি দেখে রেনু খালা আর অবন্তী ঠিক বুঝতে পেরেছে ভাই সুস্থ হওয়াতে অর্নি হিংসেই জ্বলছে। অবন্তীর জন্য চকলেট আনতে ভোলেনি অগ্রনীল। বাবা আর রেনু খালার সাথে কথা বলে রুমে গিয়ে পকেট থেকে বের করে নিজে এক কামড় খেয়ে বাকিটা অবন্তীর হাতে ধরিয়ে দিল। প্রথম দিনের মতো আবার এটো খাওয়াবেন? বুদ্ধিমতী। আমি জানি আমি বুদ্ধিমতী। খুব মজা, তাই না, নিজের এটো অন্যকে খাওয়াতে? অন্যকে কই, বউকে দিয়েছি। জানো না এটা সুন্নাত? বাবা, ফরজ আদায় করেন তো ঠিক মতো? নামাজ পড়েন কয় ওয়াক্ত? এখন পড়ি 5 ওয়াক্ত। আগে সব কিছুর জন্য তওবা করি, ইস্তেগফার করি। বাবা, এত পরিবর্তন! তুমি বোঝো না কেন? বারবার নিজেকে ভাঙি গড়ি আমি। কেন ক্রমে ক্রমে পরিবর্তিত হই? কেন? জানি তুমিও বোঝো, স্বীকার করতে অস্বীকৃতি তো। জানি না। ডক্টর অব্রকে সব সময় কাজের মধ্যে রাখতে বলেছেন। কাজের ভেতরে থাকলে অন্য কিছু সহজেই ভুলে থাকতে পারবে। তাই ওর বাবা ওকে কনস্ট্রাকশন সাইট ম্যানেজ করার দায়িত্ব দিয়েছে আপাতত। সারাদিন ফিল্ডে থাকা, টেন্ডার হ্যান্ডেল করা, ডিল মিটিং এসবে ব্যস্ত থাকবে সারাদিন। অব্র আগে কাজ ব্যবসার ব্যাপারে অনীহা দেখালেও এবার সব চুপচাপ মেনে নিচ্ছে। অব্র যে এতটা ধীর স্থির আর শান্ত হয়ে উঠবে অবন্তীর তা কল্পনাও ছিল না। অবাক চোখে আড়াল থেকে তাকিয়ে থাকে ওর দিকে অবন্তী। অব্র যে তা বুঝতে পারে না তাও নয়, বুঝতে পেরে নিজেও মনে মনে মুচকি হাসে। যার জন্য এত আয়োজন, অবশেষে সে তার সার্থক করে তুলছে হয়তো। অবন্তী, তুমি যে অভ্রনীলকে চেনো,
চিনেছ, সে অভ্রনীল আসলে কুচকুচে কালো রঙের অভ্রনীল। চামড়া সাদা হলেও তার কর্ম কুচকুচে কালো, নীল রঙের কালো। সে তোমার জীবনের সকল অভিশাপের সূচনা। অভ্রনীলের জীবনটা শুরু থেকে অভিশাপ ছিল, কিন্তু হুট করে সে অভিশাপের অংশীদার যে অবন্তী নামেরও কেউ হবে তা অভ্রনীল কোনোদিনও জানতো না। হ্যাঁ অবন্তী, তোমার জীবনে সবগুলো লাশের মিছিলের সৃষ্টিকর্তা আমি। তোমার সব কান্নার কারণ আর রঙও আমি। এই সৃষ্টি আমি চাইনি, এই কান্নার রং আমি চাইনি। আমিও হারিয়েছি, আমিও জানি হারানোর রং কান্নার রং, কিন্তু আমার ধারাই কেন হারিয়ে যায় সব? আমি চাইনি, এসব চাইনি। অভ্র, অভ্রনীল, এই অভ্রনীল, আপনি নাকি সুস্থ হয়ে গেছেন? তাহলে ঘুমের মধ্যে আবার কি কি সব বিড়বিড় করছেন আপনি? কি চাননি আপনি? ভালো করে বলেনও না, খালি অস্পষ্ট কথা বলেন ঘুমের ভেতর। বিশেষ করুন চাইনি চাইনি এই কথা ছাড়া আর কিছুই বুঝতে পারিনি আমি। এ ছেলে আর কত ঘুমাবেন আপনি? অব্র ঘুমের ভেতরেই অবন্তীর হাত টেনে ধরে। অবন্তী, আমার কিছু কথা ছিল। হ্যাঁ, পরে হবে সেসব কথা, আগে উঠুন তো। কটা বাজে দেখুন। এই জন্যই ফজরের নামাজ পড়ে আবার ঘুমোতে নিষেধ করেছিলাম। আজ আপনার অফিসের প্রথম দিন না? উঠুন উঠুন। অব্র আস্তে ধীরে আড়মোড় দিয়ে ঘুম থেকে ওঠে। শোনো না, একটা কথা ছিল আমার। এখন না বললাম তো, বাবা 9টার মধ্যে আপনাকে বের হতে বলেছে, 8টা বেজে গেছে। যান, ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে নিচে খেতে আসুন। অব্র তৈরি হয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে টাই পরছে, নিজেকে দেখছে। টাইয়ের প্যাচ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই তার। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে। এ মিথ্যে আর কতদিন? এই পোশাক সাজসজ্জার নিচে ভেতরের খুনিকে আর কতকাল আড়াল করে রাখবে মেয়েটার থেকে? যদিও ব্যাপারটা ইচ্ছে করে নয়, তবুও তো দায়ী সেই। মেয়েটা ওর জন্য নিজের আপনজনদের হারিয়েছে। এসব শুনলে অবন্তী ঠিক কি করবে? তাকে ছেড়ে চলেই যাবে হয়তো। মেয়েটার মধ্যে সবে আলতো অনুভূতি তৈরি হচ্ছে তার জন্য। অনুভূতি বাড়লে হয়তো কষ্ট বেশি পাবে, তার চেয়ে বরং এখনই। অভ্রনীল, টাই পরা ভুলে গিয়েছেন বুঝি এই কদিনে? আয়না তাকিয়ে এসব কি প্যাচগোছ দিচ্ছেন? এত উদাসী হয়ে অফিস গেলে তো চলবে না। ঘুমের মধ্যে থেকে উদাসী হয়ে আছেন দেখছি। কথাটা বলে অবন্তী এগিয়ে আসে অব্রর দিকে। টাইয়ের উল্টো পাল্টা প্যাচগুলো যত্ন সহকারে খুলে দিচ্ছে মেয়েটা, তারপর নিজেই যত্ন করে টাই পরিয়ে দিচ্ছে। অব্র ছলছল চোখে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। পুরি গিন্নি লাগছে অবন্তীকে। জামাই অফিস যাবে বলে কতই না ব্যস্ততা সকাল থেকে তার। কোমরে শাড়ির আঁচল গুজে রেখেছে, ঝোলানো খোপা প্রায় খুলেই গেছে, কিছু চুল বের হয়ে গালের দুপাশে ছড়িয়ে আছে। কি মায়াবী লাগছে তাকে দেখতে। বা পাশে কিউট বোনের ঠিক উপরের তিলটা আজ বড্ড বেশি টানছে অব্রকে। আগে মাকে দেখতো, মা একটু সুস্থ হবার পর বাবা অফিসে যাবার আগে এরকমই ব্যস্ত হতে, অথচ সেই বাবাই হয়তো, কি জানি এটাও হয়তো ভুল। বেঁধে দিয়েছি ঠিক মতো টাই। হুম? অভ্র, কি হয়েছে বলুন তো আপনার? এভাবে তাকিয়ে আছেন কেন ছলো ছলো চোখে? অব্র অবন্তীর কোমর ধরে নিজের দিকে টেনে নিয়ে খুব আস্তে আস্তে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাই না? আমি খুব খারাপ তাই না? অভ্র, আপনি কি আদৌ ঠিক হয়েছেন? বাড়ি ফেরার পর দুদিনই ভালো ছিলেন আপনি, আজ আবার কি হলো আপনার? বিশ্বাস করো, আমি এতটাও খারাপ নই। ইচ্ছে করে কিচ্ছু করিনি আমি। আমি জানি তো, বলতে হবে না আপনার সেসব আর। কি জানো তুমি? এই যে আপনি ইচ্ছে করে কিছু করেননি, আপনাকে কেউ ফাঁসিয়েছে। তুমি কি করে জানলে? ফাঁসাবে কেন? আমি নিজেই। উফ, চুপ করুন তো। নিজের মাকে কেউ খুন করে নাকি? এখনো নিজের ভেতর এসব পুষে রেখেছেন? ভুলে যান তো পুরনো কথা। সেসব নিজেকে দোষ দেবেন না আপনি। আসলে ব্যাপারটা সেটা নয়। আমি বলছি তো, শোনো। ব্যাপার যেটাই হোক, এখন কিছু শোনার সময় নেই। আর আপনার জীবনের ব্যাপার তো ওই একটাই। অবুঝের মতো করেন আপনি কেন সব সময়? বোঝেন না আপনি এসব নিয়ে পড়ে থাকলে উন্মাদ হয়ে যাবেন আপনি। যেটা করেননি সেটা নিয়ে এত মাথা ঘামালে তো মুশকিল। তুমি এত বিশ্বাস কই পাও আমার উপর? সবাই তো আমাকেই অবিশ্বাস করে সব বিষয়ে। সেটা সবার প্রবলেম, আপনার না। এত বিশ্বাস? এতই। এ কদিনেই? হুম। যদি ভেঙে ফেলি সে বিশ্বাস? ভাঙবেন না আপনি, জানি আমি। দেখুন, এই কদিনে আমি আপনাকে যতটুকু চিনেছি, বুঝেছি আপনি অবিশ্বাস করার মতো মানুষই নন। আপনি স্বভাবে একটু ছটফটে আর দুষ্টু হলেও ভেতর থেকে অনেক ভালো একটা মানুষ। অনেক শুদ্ধ, সরল আপনি।
সবাই শুধু আপনার ছোটখাটো ভুল খামখেয়ালিপনাকে পুঁজি করে আপনাকে বড় সমস্যায় ফাঁসাতে চায়, আর আপনি শুধু সুযোগ দিয়ে যান তাদের। আপনি যদি ওদের মতো কুটিল হতেন তাহলে আপনি সহজেই ধরতে পারতেন সেইসব, আর নিজেকে এভাবে দোষ দিতেন না। আমি এতটা শুদ্ধ নই অবন্তী। আমি খুন করেছি, খুনি আমি, মেরে ফেলেছি। অবন্তীর চরটা খুব ভালোভাবে পড়ল অভ্রর কান বরাবর। সকাল সকাল অফিসে যাবার আগে ভূতে চেপেছে আপনাকে, তাই না? বাবাকে বলে একদম পাবনা পাঠিয়ে দেবার ব্যবস্থা করব। শেকল দিয়ে বেঁধে রাখবে সারাদিন। ভুল বকেই যাচ্ছেন তো বকেই যাচ্ছেন। বড় খুনি এসে গেছেন উনি। একটা ব্যাপার মাথা থেকে নামাতেই পারা যাচ্ছে না। সবাই মিলে এত চেষ্টা করেও। চুপচাপ নিচে খেতে আসুন, খেয়ে নিন। চর খেয়ে নিশ্চয়ই পেট ভরেনি। কিছু গিলে অফিসে যান, কাজ করুন, যে নিশ্চিন্তে কিছু করে খেতে শিখুন। বেকার বেকার আর কতদিন বসে থাকবেন? কেউ যখন আমাকে জিজ্ঞেস করে তোমার জামাই কি করে, আমার কি উত্তর দিতে হয় জানেন? আমার জামাই বেকার, বাবার কাছে হাত পেতে খায়, ভিক্ষে চায়। আপনার বউ এভাবে ছোট হতে হয় অন্যের কাছে আপনার বউকে? ভালো লাগে আপনার? নিজে কিছু করার তো কোনো যোগ্যতাই নেই আপনার। আবার শুভ্রর সাথে নিজেকে তুলনা করেন। ও নিজের যোগ্যতায় ডিফেন্সে জব পেয়েছে, আর আপনি বেকার কোথাকার। বাবার যত টাকাই থাক না কেন, বেকার তো বেকারই হয়। অবন্তী ইচ্ছে করে কথাগুলো এক নিঃশ্বাসে বলল। এছাড়া আর উপায় ছিল না। এখন যদি জেদ করে কাজে মনোযোগ দেয়। বাবা বলেছে যেভাবেই হোক ওকে অফিসে বসতে রাজি করাতে, কিন্তু আজ এসব অফিস না যাবার জন্যই ফোন দিয়ে আটছে অভ্র। অবন্তীর তাই মনে হয়, তাই ইচ্ছে করে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলেছে। এদিকে অভ্র চোখ মুছতে মুছতে রুম থেকে হনহন করে বেরিয়ে যায়। সত্যিই খুব অপমান করেছে অবন্তী তাকে। সব ঠিক আছে, কিন্তু শুভ্রর সাথে কেন তুলনা করতে হবে? আর সব কথা সে আজ সত্যিই বলতে চেয়েছিল, কিন্তু অবন্তী তাকে এত বেশি বিশ্বাস করে। পৃথিবীতে কেউ কোনোদিন অভ্রকে এতটা বিশ্বাস করেনি, নিজের বাবা বোনও না। এ বিশ্বাস নিতে কেন জানি খুব লোভ হয় অভ্রর। কেউ যেন ভেতর থেকে নিষেধ করে সবটা বলতে। হই না একটু মিথ্যেবাদী? একটু মিথ্যের জন্য যদি একটু ভালোবাসা, বিশ্বাস আর আস্থা পাওয়াই যায়। চলছেই তো সব ঠিকঠাক। আর এসব শুনলে যে অবন্তীও কষ্ট পাবে তা তো নয়। যাকে এতটা বিশ্বাস করে সে নিজেই এতটা অবিশ্বাসী। অভ্র চাইলেও সবটা বলতে পারে না। রেণুখালা সন্ধ্যায় অভ্রর বাবার রুমে যায়। সকালবেলা অভ্র এভাবে না খেয়ে চোখ মুছতে মুছতে বেরিয়েছে। সারাদিন খোঁজও নেই কোনো। এখনো বাড়ি ফিরল না অফিস থেকে। অবন্তীকে নিয়ে সে যে খুব সুখী নেই তা রেণুখালা ভালোই বুঝতে পেরেছে। আর অবন্তী নিজেও একদিন বলেছে তাদের মধ্যে কিচ্ছু ঠিক চলছে না। সেদিন কথার ভাবে রেণুখালা ঠিক বুঝেছিল অবন্তী এসব থেকে মুক্তি চায়। ও আপন করতে চায় না অভ্রকে। রেণুখালা তার তনু আপাকে কথা দিয়েছে তার ছেলেকে দেখে রাখবে। এখন সেই ছেলের এমন অবস্থা দেখতে তার মোটেই ভালো লাগছে না। অবন্তীও তার মেয়ের মতো, সেও সুখী নেই এ সম্পর্কে। কিন্তু এখন যে মেয়েটার মনে মনে কি চায় তা যদি রেণুখালা বুঝতো হয়তো এমন কিছু ভাবতো না। ভাইজান, একটা কথা ছিল। রেণু বলো। ভাইজান, আপনার কি মনে হয় না অভ্রনীলের সাথে অবন্তীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমরা ভুল করেছি? কেন? তোমার তা কেন মনে হচ্ছে? ভাইজান, আমরা ওদের দুজনের জীবনটাই নষ্ট করেছি। আমারও তাই মনে হচ্ছে। অভ্রনীল আমি আজ আবার কান্নাকাটি করতে দেখেছি। ও অবন্তীকে দেখলেই সেসব মনে করে আর আপসেট হয়ে পড়ে। সুস্থ হতে হতে আবার অসুস্থ হয়ে পড়ে ছেলেটা।